আপনারা যারা ভাবছেন সরকার বদল হলেই পরদিন থেকে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, নিত্যপণ্যের দাম কমে যাবে, আজকের ভিডিওটি তাদের জন্য একটি রিয়েলিটি চেক। প্রিয় দর্শক, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনে প্রধান চ্যালেঞ্জগুলো কি আছে বা তাকে মোকাবেলা করতে হবে তা নিয়ে আমরা একটি সিরিজ ভিডিও করার ঘোষণা দিয়েছি। ইতিমধ্যেই আপনারা আমাদের সূচনা পর্বটি দেখেছেন। আমাদের আজকের পর্বের বিষয়বস্তু বাজারের আগুন। পবিত্র রমজান মাস শুরু হয়েছে ইতিমধ্যেই, আর রমজানের ঠিক আগেই বাংলাদেশের সাধারণ মানুষের রান্নাঘরে লেগেছে আগুনের হলকা। চাল, ডাল, তেল থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আদা, প্রতিটি নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। দ্রব্যমূল্যের এই সীমাহীন ঊর্ধ্বগতি হলো নতুন সরকারের জন্য এক প্রধান চ্যালেঞ্জ। আজ আমরা বিশ্লেষণ করব কেন বাজার নিয়ন্ত্রণ করা তারেক রহমানের সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা বা একটি অন্যতম চ্যালেঞ্জ হতে পারে। কেন 17 বছরের পুরনো সিন্ডিকেট ব্যবস্থা এখনও বহাল আছে এবং এর পেছনে কোন অদৃশ্য শক্তি আসলে কাজ করছে। চলুন তাহলে সরাসরি আলোচনায় প্রবেশ করা যাক। বাংলাদেশে একটি আশ্চর্য ঘটনা ঘটে থাকে প্রতি বছর রমজান এলেই। রমজানের আগে বাংলাদেশে পণ্য মজুত করা এবং কৃত্রিম সংকট তৈরি করা এটি একটি পুরনো রোগ হিসাবে আবির্ভূত হয়েছে। বহু বছর ধরেই আমরা লক্ষ্য করছি এই ঘটনাটি ঘটতে। গত 17 বছরে যে সিন্ডিকেট গড়ে উঠেছে তারা এখনও সক্রিয় রয়েছে। পরিসংখ্যান বলছে গত এক সপ্তাহে নিত্যপণ্যের দাম বেড়েছে 5 থেকে 10% ওপরে প্রতিটি পণ্যের দাম। নতুন সরকারের সামনে এক প্রধান প্রশ্ন, এই মজুতদারদের কি থামানো সম্ভব? এখানে প্রাসঙ্গিকভাবে একটু বলে রাখা দরকার যে আমরা জেনে থাকি যে পৃথিবীর যতগুলো মুসলিম দেশ আছে সেখানে রমজান মাসে প্রতিটি জিনিসের দাম, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র তার দাম কমিয়ে দেয়া হয় রমজান উপলক্ষে। অথচ আমরা দাবি করি 90% মানুষ মুসলমান, বাংলাদেশ মুসলমানের দেশ। কিন্তু কি আশ্চর্য, এই মুসলমানের দেশে মাথায় টুপি, লম্বা দাড়ি এবং হাঁটুর নিচ পর্যন্ত পাঞ্জাবি পরা ব্যবসায়ীরা রমজান এলেই তারা জিনিসপত্র মজুত করে বাজারে তীব্র সংকট তৈরি করে, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়। আমি বলছি না সমস্ত ব্যবসায়ীরা এটা করে থাকেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই ঘটনাটি ঘটে থাকে। এটি একটি উল্লেখযোগ্য বিষয় বাংলাদেশের জন্য। যদি রমজানে সাধারণ মানুষ কম দামে নিত্যপণ্য কিনতে না পারে, তবে জনমনে যে অসন্তোষ তৈরি হবে তা সামলানো হবে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রথম একটি রাজনৈতিক ধাক্কা। জনগণের প্রত্যাশা এখন আকাশচুম্বী, আর বাজারের আগুন সেই প্রত্যাশাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। একটি উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। গত 2 মাস থেকে প্রায় বাংলাদেশে আমাদের যে এলপিজি গ্যাস সিলিন্ডার, সেই এলপিজি গ্যাস সিলিন্ডারকে কেন্দ্র করে এক বিশাল নৈরাজ্য তৈরি হয়েছে। 12 কেজির যে এলপিজি গ্যাস সিলিন্ডার, যার দাম 1300 টাকা বা সামান্য ঊর্ধ্বে, সেটি এখন কিনতে হচ্ছে 3000 টাকারও বেশি দিয়ে, এবং কখনো কখনো সেটি টাকা দিলেও পাওয়া যাচ্ছে না। আমরা জানি এটির মজুদ আছে, কিন্তু পুরনো দামে কিনতে চাইলে দোকানদাররা বা যারা ডিপো চালাচ্ছেন তারা বলছেন তাদের কাছে নেই, কিন্তু 3000 টাকা বা 2500 টাকা দিলে পাওয়া যাচ্ছে। সুতরাং এটি একটি উদাহরণ। এরকম অসংখ্য উদাহরণ আছে যারা কৃত্রিমভাবে এই সংকট তৈরি করে রেখেছেন সিন্ডিকেটের মাধ্যমে। এটা কিভাবে হচ্ছে, কারা করছে? আসুন আমরা এই তথ্যের একটু গভীরে যাই। 2026 সালের জানুয়ারি মাসের শেষে বাংলাদেশে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে 8.58%। কিন্তু সে তুলনায় কি মানুষের আয় বেড়েছে? না, নিশ্চয়ই বাড়েনি। সেই কারণে মানুষের যে ক্রয় ক্ষমতা
সেটি অনেকখানি কমে গেছে। তার মানে হচ্ছে মানুষের পকেটে আসলে টাকা নেই। মুদ্রাস্ফীতির তুলনায় মানুষের আয়ের বৃদ্ধি অনেকটাই কম। তারেক রহমান সাহেবকে এমনই এক অর্থনীতির হাল ধরতে হচ্ছে বা হাল ধরতে হবে। বাজার নিয়ন্ত্রণ করতে হলে শুধুমাত্র অভিযান চালালেই হবে না, বরং বাজার সিন্ডিকেটকে একেবারে ভেঙে চুরমার করে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমান সাহেবের যে নতুন বাণিজ্য মন্ত্রী এবং অন্যান্য যারা মন্ত্রী পরিষদের সংশ্লিষ্ট সদস্যবৃন্দ রয়েছেন, তারা কি পারবেন সার্থকভাবে এই কাজটি করতে, এই বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াতে এবং তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে? বাজারে আগুন লাগার পেছনে আরও একটি অন্যতম কারণ হচ্ছে পরিবহন খাতের চাঁদাবাজি। আমরা সব সময় শুনে থাকি যে গ্রামে যে জিনিসটির দাম 20 টাকা, সেই জিনিসটি যখন ঢাকা শহরে আসে তখন তার দাম হয়ে যায় 80 টাকা। এই যে মাঝখানে 60 টাকার যে পার্থক্য, এটি চলে যাচ্ছে পরিবহনের চাঁদাবাজ এবং মধ্যস্বত্বভোগীদের পকেটে। তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হলো পুলিশ এবং প্রশাসনকে পুরোপুরি ঢেলে সাজানো এবং এসব পরিবহনের চাঁদাবাজ সহ অন্যান্য যারা চাঁদাবাজ রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করা এবং সিন্ডিকেট ভেঙে ফেলে কৃষকের পণ্য সরাসরি ভোক্তার হাতে পৌঁছানোর ব্যবস্থা করা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা বাজারের আগুনের পরিস্থিতির পেছনের কিছু কারণ বর্ণনা করলাম। চলুন এবারে আমাদের দিক থেকে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করতে চাই যে কিভাবে এই সংকট থেকে উত্তরণ ঘটবে কিংবা এই সংকট থেকে উত্তরণের পথ কী। আমি মনে করি তারেক রহমান সাহেবকে আপাতত বা তার সরকারকে 4টি বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। 1, আমাদের যে টিসিবির সার্ভিস রয়েছে সেই টিসিবির সার্ভিসকে সম্প্রসারণ করতে হবে, অর্থাৎ স্বল্প আয়ের মানুষের জন্য সরাসরি ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে এবং এই সার্ভিসটি আমরা অধিকাংশ ক্ষেত্রেই শহর কেন্দ্রিক দেখতে পাই, কিন্তু এই টিসিবি ট্রাক সেলকে গ্রাম পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হবে। এটি একটি সমাধান আপাতত হতে পারে। দ্বিতীয়ত, রমজান মাস উপলক্ষে তেল, চিনি ও ডালের উপর থেকে সাময়িকভাবে আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা যেতে পারে। যদিও আমরা জানি যে প্রায় সময়ই সরকার এই সব রমজান মাসে শুল্ক কমিয়ে দিয়ে থাকে, কিন্তু তারপরেও সেটি সরাসরি তার প্রভাব বাজারে আমরা পড়তে দেখি না। তারপরেও শুল্ক কমিয়ে দেওয়ার পরে যদি খুব শক্তিশালীভাবে বাজার মনিটরিং করা যায় তাহলে হয়তো ফল পাওয়া যেতে পারে। 3 নম্বর যে কাজটি করা অতি জরুরি সেটি হচ্ছে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স, যেটি আমি একটু আগেই বলেছি যে গ্রাম থেকে শহরে আসা পর্যন্ত একটি পণ্যের দাম প্রায় 60 থেকে 70% বেড়ে যায়। সেক্ষেত্রে হাইওয়েতে যে পণ্যবাহী ট্রাকে করে মাল আসে গ্রাম থেকে, সে সেখানে যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হাতে দমন করা এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। এটা করতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে। এবং সবশেষে যে প্রস্তাবনাটি আমাদের দিক থেকে বা আমার দিক থেকে থাকছে সেটি হচ্ছে বাজার মনিটরিং। এই বিষয়টি অনেকটা খেলো পর্যায়ে চলে গিয়েছে আমাদের দেশে। আমরা বাজার মনিটরিংয়ের নামে খুচরা বাজারে গিয়ে খুচরা যারা বিক্রেতা তাদের উপর এক ধরনের চাপ প্রয়োগ করি, তাদেরকে জরিমানা করি, তাদেরকে জেলে নিয়ে যাই। কিন্তু কার্যকরভাবে যদি বাজার মনিটরিং করতে হয় তাহলে শুধুমাত্র এই খুচরা ব্যবসায়ীদের ধরলে চলবে না, বরং তাদেরকে হয়রানি না করে বাজার সিন্ডিকেটের যারা সদস্য, যারা কৃত্রিম সংকট তৈরি করে বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, সেই সদস্যদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা নিশ্চিতভাবেই জানি যে বাংলাদেশে এই মুহূর্তে পণ্যের কোনো ধরনের সংকট নেই। কিছুদিন আগে আমরা একটি খবরে দেখলাম যে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে মাল খালাস না করে সমুদ্রেই ছোট জাহাজকে ভাসমান গোডাউন বানিয়ে সেখানে মালপত্র রেখে দেওয়া হয়েছে এবং কৃত্রিম সংকট তৈরি করছেন সেখানকার আমদানিকারকরা। সুতরাং সে কারণেই বলছি
যে এই খুচরা ব্যবসায়ীদের উপর নজরদারি কমিয়ে বরং এ ধরনের যারা বড় আমদানিকারক, যারা সরকারের সকল ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন, শুল্ক কমিয়েও যারা এ ধরনের সংকট তৈরি করছেন, তাদেরকে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তারেক রহমান কি পারবেন আসলে বাজারে শান্তি ফেরাতে? মানুষের একমাত্র ভরসা এখন তার উপরেই। প্রথম 100 দিনের মধ্যে যদি বাজার স্থিতিশীল না হয়, তবে এই 1 নম্বর চ্যালেঞ্জটি পুরো সরকারের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনাদের কি মনে হয়, বাজার সিন্ডিকেট কি এবার ভাঙবে? কমেন্টের মাধ্যমে এ ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানান আমাদেরকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্নি পরীক্ষা সিরিজের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব 2 নম্বর চ্যালেঞ্জ নিয়ে, যার শিরোনাম হবে প্রতিহিংসামুক্ত প্রশাসন ও পুলিশ। দেখতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।